নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এবং কলকাতা নাইট রাইডার্সের ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার সুনীল নারাইনকে নিয়ে। সুনীল নারাইনকে নিয়ে একটা আলোচনা করতে চলেছি এবং আমি চাই তোমরাও তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানাবে। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো সুনীল নারাইন কলকাতা নাইট রাইডার্স দলের ওভারঅল ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, নম্বর 1 প্লেয়ার, এবং ওভারঅল আইপিএলের ইতিহাসেও সুনীল নারাইনের যা ইম্প্যাক্ট সেটা অন্য কোনো প্লেয়ারের নেই। আইপিএলের ইতিহাসেও হয়তো সব থেকে সেরা প্লেয়ার সুনীল নারাইন। আর এমনিতেও লাস্ট ম্যাচে সুনীল নারাইন একটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে আইপিএলে সুনীল নারাইন 200তম উইকেটটা নিয়েছে। ওভারঅল 200তম উইকেট আগেই নিয়ে নিয়েছিল, কারণ আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো হতো সেগুলোও কেকেআর জার্সিতে খেলেছিল। আইপিএলে 200তম উইকেটটা আগের দিন হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু সুনীল নারাইন পেয়েছে। এখন আইপিএলে সুনীল নারাইনের উইকেট সংখ্যা 201। ওভারঅল আইপিএলের উইকেট শিকারির দিক দিয়ে তিনি 3 নম্বরে, তার আগে চাহাল এবং ভুবনেশ্বর কুমার এই দুজন আছে। এবং একমাত্র প্লেয়ার যে একটা টিমের হয়েই 200টা উইকেট নিয়েছে সেটাও সুনীল নারাইন। একমাত্র বিদেশি প্লেয়ার যে 200টা উইকেট নিয়েছে সেটাও সুনীল নারাইন। তো নারাইন অনেকগুলো রেকর্ড করে দিয়েছে, সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং অ্যাকচুয়ালি অনেক মিস্ট্রি স্পিনারই এলো গেল, অনেকের সঙ্গেই সুনীল নারাইনের তুলনা হয়েছিল, বাট নারাইন যেটা করে দেখিয়েছে সেটা আর কেউ করে দেখাতে পারেনি। যে একটা প্লেয়ার যে এতগুলো আইপিএল মরশুম খেলছে এবং এখন তো ইম্প্যাক্ট প্লেয়ারের যুগ, 250, 260 সেই রানও চেজ হয়ে যায়। আর সেই সময়ে দাঁড়িয়েও সুনীল নারাইনের ইকোনমি 7-এর নিচে। সুনীল নারাইন একমাত্র প্লেয়ার আইপিএলের ইতিহাসে যার ইকোনমি কোনোদিন 8-এর ওপরে যায়নি। মানে ভাবতে পারছো এটা কি লেভেলের রেকর্ড? এমনটা নয় যে সুনীল নারাইনকে সমস্যার মুখে পড়তে হয়নি, একটা দল তার ভয়ে, মানে একটা সময় সুনীল নারাইন যখন এসেছিল 2012, 2013, 2014, নারাইন মনে হচ্ছিল অপোনেন্টকে একা খেয়ে দেবে, সেই টাইপের একটা প্লেয়ার ছিল। এবং সেই সময় যাদের কাছে পাওয়ার ছিল, যারা আইপিএল ডমিনেট করছিল, সেরকম একটা দল খুব ভয় পেয়ে যায় এবং তারা সুনীল নারাইনকে কিভাবে নাবানো যায় সেটার চেষ্টা করতে থাকে এবং পাওয়ার কাজে লাগিয়ে সুনীল নারাইনের অ্যাকশন ব্যান করিয়ে দেয়। এবং সেই সময়টাই সুনীল নারাইনকে স্ট্রাগল করতে হয়েছে। বাট নারাইনের পাশে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড থাকেনি, থেকেছিল কে? কলকাতা নাইট রাইডার্স। সেই জন্য সুনীল নারাইন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় জানিয়ে দিয়েছে। বাট কোনোদিন কেকেআর যে টাকা দিয়েছে, 6 কোটি 8 কোটি, অকশানে গেলে 15 কোটি পেয়ে যেত, তখনও কেকেআর থেকে গিয়েছে। এটাই সুনীল নারাইন এবং কলকাতা নাইট রাইডার্সের সম্পর্ক, লয়ালিটি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ওই রকম পরিস্থিতিতেও তার অ্যাকশন চেঞ্জ করতে হয়েছে। তার অফ স্পিনার দুসেরা কোনো একটা বলের উপর ব্যান লাগিয়ে দিয়েছিল যে সেই বলটা করতে পারবে না, তারপরও তার ইকোনমি কোনোদিন 8-এর উপর যায়নি। মানে ভাবতে পারছো, ইভেন জসপ্রীত বুমরা, তারও এই বছর ইকোনমি অনেকটা বেশি চলে গিয়েছে এবং কেরিয়ারে বোধহয় 3বার তার 8-এর উপরই ইকোনমি আছে আইপিএলে। এবং রশিদ খান, একটা সময় রশিদ খানের সঙ্গে সুনীল নারাইনের তুলনা হচ্ছিল যে কে বেস্ট। রশিদের 18, 19, 20 ওই সময়টাই খুব ভালো গিয়েছিল, বাট আবারও লাস্ট কয়েকটা মরশুম রশিদ খান 8-এর উপর ইকোনমিতে রান দিচ্ছে। তো সেই জায়গাতে সুনীল নারাইন অল টাইম গ্রেট, সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হচ্ছে যে অনেকের এখন এটাই বক্তব্য যে নারাইনের শেষের দিকের কিছু ইয়ার্স চলছে এবং এই প্লেয়ারটা অনেক সময়ই কলকাতা নাইট রাইডার্স দলকে একার কাঁধে টেনেছে। 2012-র আইপিএল জয় বলো, সুনীল নারাইনের সব থেকে বড় ভূমিকা ছিল। 2014-র আইপিএল জয় বলো, সেখানেও বড় ভূমিকা ছিল। 2021-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যে কামব্যাক এবং কলকাতার ফাইনাল খেলা, সেখানেও ভেঙ্কটেশ আয়ার এবং সুনীল নারাইন এই দুটো প্লেয়ার কলকাতাকে টেনেছিল। 2024-এর আইপিএল বলো, সেখানে নারাইনের বলের পাশাপাশি ব্যাট হাতে অনেক বড় ভূমিকা ছিল। এবং এবারেও আমরা দেখতে পাচ্ছি কলকাতা নাইট রাইডার্সের অবভিয়াসলি কলকাতা এখন অবধি সেই টপ লেভেলের ক্রিকেট খেলতে পারেনি, বাট তারপরও লাস্ট 3টে জয় সেখানেও নারাইনের ভূমিকা ছিল। সেখানে একটা প্লেয়ার যার কলকাতা নাইট রাইডার্স দলের সাকসেসের পেছনে এত বড় ভূমিকা, সেই প্লেয়ারটা যখন চলে যাবে কলকাতা নাইট রাইডার্সের কি হবে? সেই প্লেয়ারটা হয়তো এই বছরের পর আর একটা বছরই কলকাতা নাইট রাইডার্স জার্সিতে খেলবে, এটাই সবাইয়ের মতামত ছিল। এবং আমিও ভাবছিলাম যে একটা না একটা সময় গিয়ে তো সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল, মানে ভাবতাম যে এই দুটো প্লেয়ারের থেকে কলকাতাকে মুভ অন করতেই হবে। কলকাতা আন্দ্রে রাসেলের থেকে হয়তো সঠিক সময়েই মুভ অনটা করে নিয়েছে, বা তুমি মেগা অকশনের আগেও করে নেওয়া যেতে পারতো। যদিও এখনও রাসেল ডেঞ্জারাস, এখনও রাসেল এসে গেম চেঞ্জ করতে পারে, বাট রাসেলের কি বয়স হচ্ছিল এবং রাসেল যে টাইপের ক্রিকেটার, তার ব্যাটিং বলো বা তার ওভারঅল ফাস্ট বোলিং বলো, সেখানে তার ফিটনেসটা অনেক বেশি ম্যাটার করে। রাসেলের স্পিনের এগেনস্টে গেমটাও খারাপ হচ্ছিল। তো কলকাতা হয়তো একটা সঠিক সময়ে রাসেলের থেকে মুভ অন করে নিয়েছে। এবার একটা সময় আসবে সুনীল নারাইনের থেকে মুভ অন করার। এবং অনেকেই হয়তো আমার মতো ভাবছো, আমিও ভাবছিলাম যে কলকাতা হয়তো এইবারের যে সার্কেলটা, মানে এই বছরের পর আর একটা বছর আছে, তারপর মেগা অকশন, তারপর হয়তো কলকাতা মুভ অন করে নেবে এবং নারাইনের জায়গাতে সেখানে কলকাতাকে অন্য একটা বোলার ওরকম তৈরি করতে হবে যার কাছে 4টে ওভার ব্যাংকের মতো পাওয়া যায়। মেবি পাথিরানাকে কলকাতা সেইভাবে তৈরি করতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা আমার ছিল।
বাট ভাই এই বছর সুনীল নারাইনের বোলিং দেখে আমার ভাবনা চিন্তা কিছুটা পাল্টেছে। এই জায়গাটাতেই তোমরা এগ্রি করো কিনা বলবে, সেটা হচ্ছে এই বছর সুনীল নারাইন আমার মনে হয় শেষ 3-4 বছরে সব থেকে সেরা বোলিং করছে, এবং তার সেই পুরনো কিছুটা রেভস বলে, মানে বল যেভাবে ঘুরছে বা যে লেন্থে বল করছে, সেটাতে আমরা 10 বছর আগে সুনীল নারাইনের ছাপ কিছুটা দেখতে পাচ্ছি। 10 নয় 12 বছর বলবো, 2013-2014 সময় সুনীল নারাইন যেরকম বোলিং করতো আমি অনেকটা সেই রকম ছাপ দেখতে পাচ্ছি। বিশেষ করে যখনই একটুখানি হেল্প পিচ থেকে থাকবে সুনীল নারাইন আরও ডেঞ্জারাস হয়ে যাবে। এতদিন সুনীল নারাইনকে প্লেয়াররা অ্যাটাক করতো না, তাই নারাইনের উইকেট কলামটা একটুখানি ফাঁকা থাকতো, বাট এখন অ্যাটাক করতে গেলেও তো উইকেট হারাচ্ছে, প্লাস ডিফেন্স করতে গেলেও আগে যেরকম নারাইনের সামনে ব্যাটসম্যানেরা পরাস্ত হয়ে যেত সেরকম এখনও হচ্ছে। আগের দিন সালিল আরোরার উইকেটটার কথা বলবো, ব্রিলিয়ান্ট ডেলিভারি ছিল ওটা। তার আগের দিন যদি নিকোলাস পুরানকে যে ডেলিভারিতে সুপার ওভারে আউট করলো, ওটা প্রাইম সুনীল নারাইনের ডেলিভারি ছিল। এবং আমি ভাবছি যে বোলারটা এখনও এবারের আইপিএলেও সব থেকে বেস্ট বোলার, যে বোলারটা তোমাকে গ্যারেন্টি দিচ্ছে যে পিচ কন্ডিশন যেরকমই হোক না কেন তার ইকোনমি 7 বা 8-এর উপরে কোনোদিনই যাবে না, ওভারঅল তো 8-এর নিচে আছে, এমনি খুব খারাপ দিন হলেও সে 8-এর ইকোনমিতে রান দেবে, এটা যে গ্যারেন্টি দিচ্ছে এই বয়সে দাঁড়িয়েও, যেই গ্যারেন্টিটা হয়তো গোটা লিগে একমাত্র জসপ্রীত বুমরা দিতে পারে। ঠিক আছে এই বছরটা ভালো যাচ্ছে না, তাও আমি ওভারঅল বলছি। তো সেই লেভেলের একটা প্লেয়ার যদি সে পারফর্ম করতে থাকে, তার বয়স যতই হোক তাকে কি রিলিজ করার মানে হয় বা তাকে অবসর করিয়ে দেওয়ার মানে হয়? আমার তো মনে হচ্ছে না। কারণ দেখো এমনিতেও সুনীল নারাইনের ফিটনেস অতটা দরকার পড়ে না, ফিল্ডিং সে এমনিতেও করতে অতটা ইন্টারেস্টেড থাকে না। বাট নারাইন যেরকম বোলিং করছে, যদি এই বোলিং ফর্ম তার নেক্সট ইয়ারেও কন্টিনিউ থাকে, আমার মনে হয় কেকেআরের তাকে আরও একটা তোমার সার্কেলের জন্য রিটেন করা উচিত। হ্যাঁ নারাইনের বয়স এখন 37, কয়েকদিন বাদে 38 হয়ে যাবে, পরের বছর আইপিএল শেষ হতে হতে 39, সেখানে বয়সটা অনেকটাই বেশি। বাট স্পিনারদের অতটা যেহেতু ফিটনেস দরকার হয় না, দিনের শেষে কলকাতার লাগবে পারফরমেন্স, এবং নারাইন কলকাতার জন্য যখন এত কিছু করেছে, নারাইনের ওপর আর একটা সার্কেল কলকাতা রিস্ক নিতেই পারে। এটা এমন একটা প্লেয়ার যাকে নিয়ে রিস্ক নেওয়া যেতে পারে, আর রিস্ক বলতে আমার মনে হয় তাকে রাখলে সে পারফর্ম করে যাবে। এমনিতেই আমরা দেখেছি প্রবীণ তাম্বের মতো একটা স্পিনার, সে 41 বছরে ডেবিউ করেছিল, তারপরও ভালো বোলিং করেছিল রাজস্থান রয়্যালসের হয়ে, সেখানে স্পিনারদের এজটা অতটা ম্যাটার করে না। আর সুনীল নারাইন যদি এই লেভেলের বোলিং করে যায়, তারপর আরও একটা সার্কেল ভরসা তো করা যেতেই পারে, তাই নয় কি? তোমাদের কি মনে হয় যে শুধুমাত্র বয়সের জন্য তাকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না যদি তার থেকে পারফরমেন্স আসে? অনেক প্লেয়ার আছে যাদের পারফরমেন্স গ্রাফ সত্যি ডাউন হতে থাকে, যেমন ওয়ার্নারকে আমরা দেখেছিলাম, ফ্যাফ ডু প্লেসিকে আমরা দেখেছিলাম, বাট নারাইনের পারফরমেন্স গ্রাফ তো ডাউন হচ্ছেই না, বরং তার বোলিং এই বছর লাস্ট 2-3 বছরের তুলনায় বেটার হচ্ছে। সেখানে আমার তো মনে হয় কলকাতা নাইট রাইডার্স যদি সুনীল নারাইন এরকম ফর্ম বা এর আশেপাশেও ফর্ম যদি পরের বছর কন্টিনিউ করে, তাকে আরও একটা সার্কেলের জন্য কলকাতার রিটেন করে রাখা উচিত। এবং আমার মনে হয় যদি সুনীল নারাইন 39 বছর বয়সেও আইপিএল অকশানে আসে, সে 15 থেকে 20 কোটি কামিয়ে নেবার ক্ষমতা রাখে, সেই জায়গাতে কলকাতার হয়তো সেই ভুলটা করা উচিত হবে না। ইভেন আমরা ইমরান তাহিরের মতো প্লেয়ারকেও দেখেছি অনেক বয়স অবধি সে খেলছে, তো সেখানে আই থিঙ্ক কলকাতা সুনীল নারাইনের উপর সেই ভরসাটা করতে পারে। ইভেন যেরকম বোলিং সুনীল নারাইন করছে, আমার যেটা আগে মানে আইপিএল শুরুর আগে ভাবছিলাম যে এই সার্কেলটা লাস্ট সার্কেল হতে পারে নারাইনের, এখন আমার মতামত চেঞ্জ হয়েছে, এবং আমার মনে হয় আরও একটা সার্কেল সে ইজিলি খেলে দিতে পারবে। আর শুধু খেলে দিতে পারবে না, খেলার পাশাপাশি পারফরমেন্সও দেবে যথেষ্ট ভালো। এটা আমার মতামত যে তাকে আরও 3 বছরের জন্য রাখা উচিত এই সার্কেলটা শেষ হবার পরেও। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।